কর্নফ্লাওয়ার 10 গ্রাম আর বেকিং পাউডার হাফ চা চামচ মানে 3 গ্রাম না 5 গ্রাম দেওয়া আছে ভ্যানিলা পাউন্ড কেকে। এখন আমি করছি ভ্যানিলা স্পঞ্জ কেক। হ্যাঁ, স্পঞ্জ কেক আলাদা, পাউন্ড কেক আলাদা। আমি বলছিলাম আপনারা ডিম মেপে নেবেন, রেসিপিতে যেটা দেওয়া আছে ওটা যদি করতে যান তাহলে ডিম ওয়েস্ট হয়ে যাবে। এখন দেখা গেল যখন অনেকগুলো কেক থাকবে তখন ঠিক আছে, পরিমাপ অনুযায়ী আপনি কাজ করলেন, কিন্তু অল্প কেক যখন থাকবে তখন এই অল্প একটু, এই যে এখানে হয়েছে 118 গ্রাম ডিম, 119 গ্রাম না 19 না 120 গ্রাম ডিম হয়েছে। তা আমি কি 20 গ্রাম বাদ দিয়ে দেবো, ফেলাই দিব বলেন? ফেলাই দিলে কেমন হয়, ওয়েস্ট হয়ে গেল। তাহলে আমি এই ডিম যা হয়েছে সেই হিসেব করেই কাজ করব। অল্প জিনিস বানালে ডিম যেটা থাকবে সেটা দিয়ে কাজ করবো, ডিম ওয়েস্ট করবো না। তাহলে এখানে 120 গ্রাম হয়েছে, এর অর্ধেক আসছে চিনি কত, 60 গ্রাম। ঠিক আছে, আমাদের হিসেবে আসে 60 গ্রাম। 100 গ্রামে আমরা যখন চিনি নিচ্ছি 50 গ্রাম, তাহলে এখানে 120 গ্রামে চিনি নিব কত, 60 গ্রাম নিব। আর সাপু আসে না, একটু ও আসছে, দেখছো এখানে মাইনাস করি নাই। যে পাত্র দিব সে পাত্রকে কিন্তু আগে মাইনাস করে নিতে হবে, এটা কিন্তু উল্টাপাল্টা দেখাবে। মাপ মাপ উল্টাপাল্টা হয়ে গেলে কেকের টেস্ট নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে চিনি নিব কত, 60 গ্রাম। এটা আমরা এখন করবো কি, চকলেট স্পঞ্জ কেক। স্পঞ্জ কেকে ডিম যা থাকবে তার অর্ধেক যাবে আমার ময়দার চিনি। স্পঞ্জ কেকে তেল যাবে না। এবার শুকনো উপকরণগুলো নিব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, স্পঞ্জ কেকে যখন আমরা কর্নফ্লাওয়ার দিব তখন ময়দা দিব 40 আর কর্নফ্লাওয়ার দিব 10। কিন্তু যখনই চকলেট ফ্লেভারে কাজ করব তখন কিন্তু কর্নফ্লাওয়ারের অর্ধেক দিব আমরা কোকো পাউডার। কারণ কি, কোকো পাউডারটা ভাগ। এখানে তাহলে ময়দা নিব 45 না 60 ছিল না, তাহলে নিচ্ছি 50 আর হচ্ছে 62 নিব। আচ্ছা 63 থাকবে, এটা বুঝাই দিচ্ছে, আগে মেপে নেই। মাথার উপরে ফ্যান চলতেছে তো এই জন্য আপ ডাউন করতেছে, বন্ধ করে দিয়ে আসি। শুকনো উপকরণ মাপার সময় সবসময়ের জন্য আপনারা ফ্যান অফ করে কাজ করবেন। 62 হয়েছে। আচ্ছা, আমরা ওই দিনকে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার, আজকে আমরা কি নিব, কোকো পাউডার নিব। আমি বারবার বলেছি আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন, ব্র্যান্ড ফলো করতে গেলে জিনিস উল্টাপাল্টা হয়ে যাবে। কোকো পাউডার নিব 8 গ্রাম। দেখছেন এটা উঠতেছে না, 8 গ্রাম অনুযায়ী আমি নিলাম, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ভারী হয়ে যাবে। আচ্ছা, হাফ চা চামচ, কি বলেছি, হাফ চা চামচ মাপার, হালকাভাবে নিতে হবে। হ্যাঁ, বেকিং পাউডার এই যে হালকাভাবে নিছি, এটা কিন্তু একটু বেশি আছে, সেক্ষেত্রে আমি একটু কম নিব। বেকিং পাউডার যদি বেশি হয়ে যায় তাহলে আপনার আন্দাজ করে নিলাম, বেশি হয়ে গেলে বেশি ফুলবে কিন্তু পরে আবার ডেবে যাবে, ডেবে গেলে কেক শক্ত হয়ে যাবে। তাহলে 3টা নিলাম, কী কী নিছি, বেকিং পাউডার, কোকো পাউডার আর ময়দা, এখানে গেছে 3টা উপাদান। এখন যাবে চকলেট ইমালশন, সেটা কাজ করতে করতে যাবে। আপনারা চেষ্টা করবেন এটা না কেনার, হ্যাঁ এটা ভালো না, ওটা না কিনলে ভালো হয়। ওটার থেকে একটু আপডেট যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা কিনবেন। শুকনো উপকরণ মেপে নিচ্ছি, সেটা একটু চেলে নিলাম, আর পরে আরেকবার চালবো। চকলেট ফ্লেভারে কোকো পাউডার যাবে, কর্নফ্লাওয়ার যাবে না। হ্যাঁ, কাজ করতে করতে মুখস্থ হয়ে যেতে হবে। হ্যাঁ,
স্পঞ্জ কেক তৈরি করার সময় সব সময় ডিমের কুসুম বের করে ফেলবো, নাহলে ফোম হতে অনেক সময় লাগবে, আর ভালো করে ফোম না হলে কেক তৈরি করতে সমস্যা হয়ে যাবে। আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হলে বলবেন, চেষ্টা করবো আরো ইজিভাবে সহজ করে আপনাদের শেখানোর। আচ্ছা, এবার ডিমের সাদা অংশ আমরা আগে বিট করে নেব। ফোমটা কেমন আসছে, এর মধ্যে কিন্তু এক ফোঁটা পানি নাই। হ্যাঁ, ফোম একদম সব জায়গায় ফোম হয়ে গেছে। এইরকম যখন থাকবে তখন অল্প অল্প করে চিনি দেবো। 50 গ্রাম চিনি হোক, 60 গ্রাম চিনি হোক, যাই হোক অল্প অল্প করে দেবো, 3 বারে দেবো, আর বেশি থাকলে 4 বারে দেবো। এবার চিনিটাকে এবার ঢেকে নেব। চিনি দিয়ে খারাপভাবে বিট করব, তাহলে চিনিতে চাপ পড়বে বেশি, চিনি তাড়াতাড়ি গলে যাবে। এই ফোমটা দেখেন, দেখছেন কেমন সুন্দর হয়েছে, একদম স্মুথ আছে। চিনি যদি থাকে এর মধ্যে তাহলে চিনির দানা দানা উপর থেকে ভেসে থাকবে, যদি চিনি থেকে যায় এটা দেখলেই বোঝা যায়। এবার ডিমের কুসুম দিয়ে দিব, তারপর দিব ইমালশন। এটা হচ্ছে চকলেট ইমালশন। যে কোনো ইমালশন আমরা ইউজ করার আগে একটু ঝাঁকাই নেব। অনেক সময় হয় উপরে যদি পানি পানি জমে থাকে তখন দেখতে ভালো লাগে না, শুধু পানিটাই পড়ে যায়। এখানে হাফ চামচ দিতে হবে, 1 পাউন্ডের ক্ষেত্রে হাফ চামচ ইমালশন, হাফ চামচ বেকিং পাউডার, 1 চামচের ক্ষেত্রে, এই 1 পাউন্ডের ক্ষেত্রে।
ওটা কালার না, ওটা হচ্ছে ইমালশন, মানে শুধু ভ্যানিলা ফ্লেভার বলা হয় আর বাকি সমস্ত ফ্লেভারটাকে ইমালশন বলা হয়। এটা চকলেট ইমালশন বা চকলেট ফ্লেভার, যেটা ইচ্ছা সেটা বলতে পারেন। ভ্যানিলার তো দুইটা নাম, একটা ভ্যানিলা এসেন্স আর ভ্যানিলা ফ্লেভার, দুইভাবে বলে মানুষ। আর অন্য কোনো ইমালশনকে বলে ইমালশন, বা যেমন অরেঞ্জ ফ্লেভার, বাটার স্কচ ফ্লেভার, বাটার স্কচ ইমালশন, এইটাই। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমার এখানে আমেরিকান কোকো পাউডার, যার জন্য এটার কালারটা কিন্তু একটু ব্রাইট, মানে বেশি সাদা সাদা। এখানে যদি স্যালমন কোম্পানি থাকতো তাহলে এটা আরও ডার্ক হয়ে যেত। এতে বেশি একটা ডিপ কালার আসবে না। এটা সামনে থেকে নিয়েছিলাম, ভিতরে পর্যন্ত যাইতে পারিনি বলে নিয়ে আসছি। এটা শেষ হচ্ছে না, কারণ আশা করা যাচ্ছে কালকে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে ঝামেলা শেষ। আচ্ছা, এই মিক্সের ক্ষেত্রে আমি আপনাদের বলছি 3 বারে মিক্স করবেন, আর আপনাদের যা যা সুবিধা মতো করবেন। হ্যান্ড মিক্স থেকে করতে পারেন, তারপরে হচ্ছে স্প্যাচুলা দিয়ে কখনো করবেন। স্প্যাচুলা দিয়ে যখন নাড়ানো হয় তখন এই যে এই জিনিসটা এইভাবে ঘুরায় নিয়ে এসে এইভাবে চাপা হয় না, তখন কিন্তু ফোমটা গলে যায়, বসে যায়। সবচেয়ে ভালো হয় এই যে আমি এইভাবে করি, আমি কিন্তু আগে হ্যান্ড মিক্স দিয়েই করতাম, তারপরে দেখি কিছু কিছু বেঁধে থাকে। পরে যখন এইভাবে করছি তখন দেখি আর কিছু থাকে না, এমনকি ফোমটাও নষ্ট হয় না। সেজন্য আমি এইভাবেই কাজ করি। রেসিপি ফুলভাবে ফলো করতে হবে। যদি ভাবেন যে না আমি এই চকলেটের একটু কালার নিয়ে আসবো, আমার কোকো পাউডারের জন্য চকলেটের কালারটা এরকম লাগতেছে, যদি আর একটু ইমালশন দেওয়া হয় হয়তো বা কালার আসবে, কিন্তু কি হবে জানেন, আপনার ইটা নষ্ট হয়ে যাবে, তিতা হয়ে যাবে। সেজন্য যে কোনো ইমালশন ইউজ করার ক্ষেত্রে ফুল রেসিপি ফলো করে কাজ করতে হবে। এটা কিন্তু লাইন ছাড়া বিট করতেছে, এভাবে করলে মিক্সড খুব সুন্দর হয়। এখনো কি কেউ কাজ শুরু করছেন, নাকি জিনিসপত্র এখনো কিনতে পারেন নাই? আস্তে ধীরে কিনেন, সমস্যা নেই, আমি তো আসি। আচ্ছা ঠিক আছে, কিনেন, আস্তে ধীরে কাজ করেন, সমস্যা নেই। একটা পরিবর্তে আরেকটা করবেন, সমস্যা নেই, অত ব্যস্ত হওয়ার দরকার নেই। যেহেতু এই কাজটা একদমই টোটালি ধৈর্যের ব্যাপার, আপনি যত তাড়াহুড়া করবেন তত কাজ নষ্ট হবে, রেজাল্ট খারাপ আসবে। সেহেতু ধীরে সুস্থে কাজ করতে হবে। হ্যাঁ বলেন। আমি ওই যে কালকে যে কোনো একজন আমাকে একটু মনে করাই দেবেন। হ্যাঁ, আমার না সবচেয়ে বড় সমস্যা আমার মনে থাকে না, আমি ভুলে যাই। একটু মনে করাই দিবেন যে মানে আমাকে ওই যে প্রত্যেকটা বিষয় নিয়ে বলছিল না যে এক একটা জিনিসের যদি ভিডিও করে নাম দিয়ে দিতে পারি, ওটা আমি করে দেবো। কালকে এক সময় মনে করা দিলে ভালো হবে। কালকে কালকে অফিসের কোনো ঝামেলা নাই। হ্যাঁ হ্যাঁ, আমার মনে ছিল না। হ্যাঁ, এই জন্য কালকে আমি সারাদিনই বাসায় ছিলাম কিন্তু মনে ছিল না। আর আজকে তো অফিসে চলে গেছি, যে কিছুক্ষণ আগে আসলাম। আচ্ছা, এবার আমরা কি করবো, মোল্ডে দেওয়ার আগে আমি মোলটাকে বেকিং পেপার দিয়ে মোলটা বিছাবো। হ্যাঁ, একটু 19-20। স্পঞ্জ কেক প্রায় একই, প্রত্যেকটা জিনিসই প্রায় একই, কিছু কিছু ভিন্নতা আছে। কিছু কিছু ভিন্নতা।
দেরি হয়ে গেছে, আমার সে আপুটাও আসে নাই, বাইরের থেকে আসছে না, আরো ঠান্ডা। যে অনেকে বলে না বেকিং পাউডার বেকিং পেপার বিছানোর পরেও হচ্ছে তেল ব্রাশ করতে হবে, এই করতে হবে, ও করতে হবে, একদম নির্ভেজাল কাজ, যত শর্টে করা যায়, যত শর্টে করে করা যায়। কারণ এখন না হয় নতুন নতুন, এখন অল্প জিনিসের প্রয়োজন হবে, অল্প অল্প কাজ হবে, তো যখন বেশি কাজ হবে তখন তো আমরা এটা করতেই অভ্যস্ত থেকে যাব। সেক্ষেত্রে যদি প্রথম থেকে আমরা শর্টভাবে কাজ করি তাহলে আমাদের আরও সহজ হয়ে যাবে। আচ্ছা, বললাম না কোকো পাউডার ভারী, সেক্ষেত্রে এখন দেখি এটার বেসটা কত আসতেছে। কোকো পাউডার আমরা কম দিলাম কিসের জন্য? কর্নফ্লাওয়ারটা 10 গ্রাম দিচ্ছিলাম, কোকো পাউডার 5 গ্রাম দিচ্ছি, মানে হিসাব অনুযায়ী, রেসিপি অনুযায়ী 5 গ্রাম দিচ্ছি, কারণ কোকো পাউডারটা ভারী, যার জন্য আমরা কোকো পাউডার কম দিছি। আচ্ছা, এটা হচ্ছে 40 গ্রাম মতো। হ্যাঁ, হ্যাঁ খুব ভালো। আচ্ছা দেখেন, টোটালি 40 গ্রাম হয়েছে আমাদের। হ্যাঁ, 40 গ্রাম হয়েছে, 240 গ্রাম। আমি বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ, না পরে বলছি, সমস্যা নেই, ওয়েট বলছি। আমার এটা আছে, ঠিক আছে, আপনাদের না থাকলে অন্য উপায়টাও বলতেছি, প্রবলেম নেই, এটা জাস্ট একটা এক্সাম্পল। এখন আমার এই হাঁড়ি আছে, আমি এটাতে 2 পাউন্ড পর্যন্ত বেক করতে পারি। করি কি, এইভাবে এইটা অফ করে দেই, অফ করে দিয়ে আমি টেপ মেরে দিই, এখানে টেপ মেরে দিয়ে 5 মিনিট হালকা লো ফ্লেমে গ্যাসের চুলায় চড়াই দিই, ঠিক আছে? দিয়ে পরে হচ্ছে এটাকে এইভাবে রেখে আবার চাপাই দিই। এটা আটকানোর কারণটা কি, যে আমাদের যে এই ঢাকনাটা ঘামে না, ঘামলে এটার উপর থেকে আসে না, নিচেও পড়ে না, পানি পড়ে না, এটা আটকাই দিলে। আর যদি এটা আটকানো না থাকে তাহলে এর ভিতর থেকে পানি ঘেমে ঘেমে সব উপরে পড়ে। আর এটা বন্ধ করে দিলে পানি যদিও ঘামে তারপরে সাইড দিয়ে পড়ে যায়, সেক্ষেত্রে পানি আর এতে পড়ে না। আবার অনেক সতর্কতার সাথে এই ঢাকনাটা উঠাইতে হবে, দ্রুত উঠাইতে হবে, নাহলে এই পানিটা যদি এরপরে পড়ে এখানে কেক বসে যাবে, ঠিক আছে? এটা গেল নন স্টিকের ক্ষেত্রে। এখন আমার না হয় নন স্টিক আছে, আমি নন স্টিক ইউজ করতেছি। আপনাদের ঘরে যদি নন স্টিক না থাকে, যে কোনো পাতিল, এখন আপনার এই মোল্ডের সাইজ অনুযায়ী যে কোনো পাতিল নেবেন, একটা অ্যাডজাস্টেবল ঢাকনা নেবেন। অনেকে আছে না যে পাতিল যেরকম ছোট থাকলো ঢাকনা অনেক বড় দিল, উপর থেকে একটা ওই যে পোতা বলে না, ওই যে পাথর, যে আমরা শিল পাটাই যে বাটি, ওই পোতাটা উপর থেকে চাপাই দিবেন, আশপাশ দিয়ে যদি বাতাস ওর ভিতরে না যায়। বাতাস যদি যায় তাহলে এই পানিটা পড়ে যাবে ওর কেকের উপরে, পানি কেকের উপরে পড়লে এই কেকের মাঝখান থেকে শক্ত হয়ে যাবে, ঠিক আছে? সেম প্রসেস, ওই হাঁড়িও যেরকম করবেন এই হাঁড়িটাও সেরকম ব্যবহার করতে হবে। এই যে এরকম একটা স্ট্যান্ড রেখে স্টিলের এভাবে রাখবেন, রেখে ঢেকে দেবেন। আর ওইটা তো একটু হালকা টাইপের থাকে, এটা তো ভারী বলে চাপানো থাকে, ওটা হালকা টাইপের থাকে বলে ওটাতে আমরা ওই যে ভারী কিছু দিয়ে চাপাই দেবো, এরকম, ঠিক আছে? ভারী কিছু দিয়ে চাপাই দেবো যেন কোনো প্রকার ভিতরে বাতাস না যেতে পারে। আর বাতাস যদি যায় তাহলে ওই যে ঘামে না ঢাকনগুলা, ঘেমে সব